এর একটা আলোচনা আসবে পরমাণু নিউক্লিয়াসে। আমরা প্রথম দিকে জেনেছি তেজস্ক্রিয়তা কি। তো তেজস্ক্রিয়তা কি সম্পর্কে জানার পর আমরা জেনেছি যে যে রশ্মি তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত হয়, তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত রশ্মিসমূহ হচ্ছে কি আলফা রশ্মি, বিটা রশ্মি আর হচ্ছে গামা রশ্মি। এই তিন ধরনের রশ্মি নির্গত হতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে সব পদার্থ থেকেই কি আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি নির্গত হতে পারে? এটার কোনো মানে নেই। কিছু পদার্থ থেকে দু একটা, যদি পদার্থের কথা বলি, সেখান থেকে আলফা রশ্মি নির্গত হতে পারে। দু একটা পদার্থের ক্ষেত্রে যদি দেখি, সেক্ষেত্রে বিটা রশ্মি নির্গত হতে পারে। আর তবে আলফা আর বিটা নির্গত হওয়ার পর যদি কিছু শক্তির পার্থক্য থাকে, তখন শক্তির পার্থক্য কী রূপে নির্গত হয়? গামা রশ্মি। তাহলে গামা রশ্মি কী রূপে নির্গত হয় বলা যেতে পারে? গামা রশ্মি হচ্ছে শক্তি রূপে নির্গত হয়। তো এখন আমরা দেখব আলফা রশ্মি আর বিটা রশ্মি কীভাবে নির্গত হয়। তো আলফা রশ্মি সম্পর্কে আমরা জানার সময় আমি বলেছিলাম যে আলফা রশ্মি হলো কি, যে হিলিয়াম আয়নের স্রোত, He2+ আয়নের স্রোত, বা সেটাকে আমরা কিভাবে ভাবতে পারি, 2He ওপরে কত 4। এইটা হচ্ছে আমরা কিভাবে, এইটাকে আমরা কি রশ্মি হিসেবে বলি, এটা হচ্ছে আলফা রশ্মি, 2He4। তো একটা কোনো পদার্থ থেকে যদি আলফা রশ্মি নির্গত হয়, তাহলে কিভাবে নির্গত হয় দেখা যাচ্ছে আমাকে একটা মৌলের কথা বলেছে এক্স, তার নিচে যেটা লেখা হয় সেটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, আর উপরে যেটা লেখা হয় সেটাকে বলা হয় ভর সংখ্যা। তাহলে এটাকে কি সংখ্যা বলা হয়? পারমাণবিক সংখ্যা। আর ওপরে যেটা লিখি সেটাকে বলা হয় কি ভর সংখ্যা। তো আমি বললাম এখান থেকে একটা কি নির্গত হয়েছে, একটা আলফা কণা নির্গত হয়েছে। তাহলে সেখান থেকে কি উৎপন্ন হবে, ভালো করে একটা জিনিস দেখতে হবে। আচ্ছা, দেখা যাচ্ছে, আমি বলে রাখি, আমার নতুন যে মৌলটা সৃষ্টি হয়েছে তার নাম দিলাম ওয়াই। একটা আলফা কণা নির্গত হয়ে গেছে, এবার আমাকে শুধু যোগ বিয়োগের খেলা করতে হবে, আর কিচ্ছু না। আগে পারমাণবিক সংখ্যা কত ছিল? জেড, তার মধ্যে বিয়োগ হয়েছে কি আলফা কণা। তাহলে সেটাকে আমরা নিশ্চয় ভাবতে পারি কি, এইখানে দেখা যাচ্ছে আমি লিখে নিলাম যে আলফা কণা বেরিয়েছে মানে কি 2He4। তাহলে পারমাণবিক সংখ্যা কয় একক নিয়ে বেরিয়ে গেছে? একটা আলফা কণা 2 একক। তাহলে এর পারমাণবিক সংখ্যা কত হবে? যা ছিল এটার, সেখান থেকে কত একক কমবে? 2 একক কমবে, কারণ কি মাইনাস আলফা হয়েছে। আর কত ভর সংখ্যা নিয়ে বেরিয়েছে? 4। তাহলে এর ভর সংখ্যা কত হবে? এ মাইনাস কত 4। এটাই হচ্ছে, যেমন আমি একটা যদি উদাহরণ দিয়ে বলি, একটা উদাহরণ দিই, তাহলে সংক্ষেপে আমি বলে দিতে পারবো যে দেখা যাচ্ছে ইউরেনিয়াম 92 U238। তাহলে এর ভর সংখ্যা কত? 92। এই পারমাণবিক সংখ্যা কত? 92, আর ভর সংখ্যা কত? 238। এখান থেকে বলা হলো যে আমার একটা আলফা কণা নির্গত হয়েছে। তাহলে আমি নিশ্চয়ই এইদিকে কি লিখে দিতে পারি? একটা 2He4 আমি লিখে দিলাম 2He4। তাহলে যে মৌলটা দেখা যাচ্ছে, আমি বললাম এখানে যেটা উৎপন্ন হয়েছে তার নাম থোরিয়াম। তাহলে থোরিয়ামের পারমাণবিক সংখ্যা কত হবে? এখানে 92, আর 2 নিয়ে কি হয়েছে? বেরিয়ে গেছে, একটা আলফা কণা বেরিয়েছে। তাহলে আমি কি দেখলাম যে আগে যা ছিল তা কত একক কমে গেল? 2 একক। তাহলে যদি 92 থাকে, তাহলে নিচে আমরা এখন কত লিখবো? তার মানে 90। আর 238 নিশ্চয়, তাহলে পারমাণবিক এই ভর সংখ্যা কত কমে যায়, বা পারমাণবিক ভর 4 একক। তাহলে 238 থেকে 4 বিয়োগ করলে কত হয়?
234। তাহলে আমরা কি বলবো যে আলফা কণা নির্গত হলে কি হয়, পারমাণবিক সংখ্যা দুই একক কমে আর ভর সংখ্যা কত একক কমে, 4 একক কমে। এটা হচ্ছে আলফা কণা নির্গত হলে, এটা আমাকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এবার একই রকমভাবে যদি বিটা কণা বিঘটন হয় বা বিটা কণা নির্গত হয়, আমি বললাম কি নির্গত হলো, বিটা কণা। তবে আমাকে আগে জানতে হবে তার মানে বিটা কণা মানে কি। বিটা কণাকে আমরা যেটা দিয়ে, বিটা কণা হলো এক প্রকার কি ইলেকট্রন। ইলেকট্রনকে কিভাবে লিখে আমরা হিসেব মতো ধরি যে ভর সংখ্যা 0, আর এখানে কি লিখি -1 চার্জ যেহেতু কত -1। তো দেখা যাক, আমি আবার একটা লিখি, দেখা যাচ্ছে এক্স, আমি আবার এক্স নিই, তাহলে উপরে এ জেড, তার মধ্যে কি হয়েছে, একটা বিটা কণা নির্গত হয়েছে। তো আমি দেখা যাচ্ছে ওয়াই নির্গত হলো। এবার ভালো করে ভাবতে হবে, আমার একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে -1। এইটা যদি -1 নিয়ে বেরিয়ে যায় হিসাব মতো, আমি এরকমভাবে ভাববো যে এইখানে বিটা মানে একটা বিটা কণা বেরিয়ে গেছে, সেটা এইটা, এই যে বেরোনো, সেটা আমরা এইভাবে দেখালাম। তার মানে যেটা আমার ভর সংখ্যা, এই পারমাণবিক সংখ্যা হবে, পারমাণবিক সংখ্যা কী হবে, 1 একক কী হবে, বৃদ্ধি পাবে। পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে। আর ভর সংখ্যা হিসাব মতো কত নিয়ে বেরোচ্ছে, 0, তাহলে এর ভর সংখ্যা কত থাকবে, তাহলে ভর সংখ্যা আগে কত ছিল এ, এখানেও ভর সংখ্যা কত এ, কিন্তু যেটা পাল্টালো সেটা কি, পারমাণবিক সংখ্যা কী হলো, যা ছিল তার চেয়ে কী হলো, 1 একক কী হলো, বৃদ্ধি পেল। তাহলে আমি লিখতেই পারি যে বিটা কণা নির্গত হলে কি হয়, বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা কি হয়, 1 একক বৃদ্ধি পায়, আর ভর সংখ্যা কি হয়, অপরিবর্তিত থাকে। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে দেখাতে পারি যে, আচ্ছা দেখা যাচ্ছে 6C14, সেখানে কি হলো, একটা E01, এটা আমি বলেছি কি বিটা কণা নির্গত হয়েছে। এবার তাহলে কি উৎপন্ন হবে, আমি বলেছিলাম কি পারমাণবিক সংখ্যা কি হবে, 1 একক বৃদ্ধি পাবে। তাহলে 6 ছিল, তাহলে উৎপন্ন হবে কত, 7। কিন্তু 7 কার পারমাণবিক সংখ্যা, এটা কি আর কার্বন হবে, আমরা পারমাণবিক সংখ্যা দেখি কার 7 হয়, নাইট্রোজেনের। তাহলে n লিখলাম 7n, আর উপরে কি হবে, ভর সংখ্যা কি হবে 0, তার মানে এখানে কত হবে 14, মানে এর কোনো ভর সংখ্যার পরিবর্তন হবে না। তো এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ভর বিচ্যুতি ও বন্ধন শক্তি কীরকম জিনিস। আমরা একটা বিশেষ সূত্রের কথা বলবো, E = mc²। ই মানে কি, এনার্জি, মানে হচ্ছে শক্তি, এনার্জি। এম মানে কি, পদার্থের ভর। সি মানে কি, আলোর বেগ, সেটাকে আমরা আলোর বেগ কত ধরি, 3 × 10⁸ মিটার/সেকেন্ড, শূন্য মাধ্যমে। তো এইটা কেন লিখলাম, আর এটা কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে এই সূত্রটা, অ্যালবার্ট আইনস্টাইন। নামটাও বেশ সুন্দর করে আমাকে পড়তে হবে। তো এর সাথে করে আমার পুরো বলবো কি, আমাদের যে ইউনিভার্স মানে আমাদের পৃথিবী, এই একটা সূত্রের উপরেই চলে। কীরকম, এই যে আমি এখানে লিখেছি একটা শক্তি, আর এখানে লিখেছি কি ভর। তো এই ঘটনাটা কেন আমি লিখেছি যে শক্তি আর ভর, আসলে পদার্থের দুটো রূপ দেখা যায়, একটা শক্তি রূপে আর একটা ভর রূপে।
যদি ভর রূপে দেখতে পাই তাহলে পদার্থটাকে সেটাকে আমরা শক্তি রূপে দেখতে পাবো না, কিন্তু শক্তি রূপে যদি দেখতে পাই আমরা সেটাকে কিন্তু ভর রূপে দেখতে পাবো না। যেমন আমি নর্মালি যদি আলোর কথা বলি, আমি যদি এখন প্রশ্ন রাখি যে আলোকে আমরা কী হিসেবে দেখতে পাই, কেউ বলতে পারবে না যে ভর হিসেবে দেখতে পাই, কারণ ভর হিসেবে দেখতে পেলে আমরা আলোকে হাতে ধরতে পারতাম, কিন্তু তাই কি পারি না। আমরা আলো সম্পর্কে কি বলি, এক প্রকার কি বলি, আলো শক্তি। কিন্তু একটা ইট, যদি আমরা ইটের কথা বলি, ইটকে আমরা কী রূপে দেখি, আমরা কিন্তু ভর রূপে দেখি। আমরা কি শক্তি রূপে দেখি, আমরা কিন্তু শক্তি রূপে দেখি না। কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন কি বলছে যে আমরা ভরকে শক্তিতে রূপান্তরিত করতে পারি, কোন যদি সেই ভরটা কি হয় আলোর বেগে চলে, তাহলে সেই ভর আর আলোর বেগের গুণফলকেই আমরা কি হিসেবে বলতে পারি, সেটা হচ্ছে শক্তিরূপে বলতে পারি। তাহলে এই নিশ্চয় আশা করি বোঝা গেল। কিন্তু আমার মেন টপিক হচ্ছে যে এখন আমরা পড়ব ভর বিচ্যুতি। আসলে আমরা এই যে ধারণাটা কেন দিলাম ভালো করে দেখবে যে ভরকে আমরা কিভাবে, ভরকে কি করতে পারি আমরা শক্তিরূপে কিন্তু আনতে পারি। ভরকে কিভাবে আনতে পারি, শক্তিরূপে আনতে পারি। তো বিজ্ঞানীরা বলছে যে আমরা যে একটা পদার্থে, একটা মৌলের কথা বলি, মৌলের পরমাণু, সেখানে যে নিউক্লিয়াসের ভর হয়, নিউক্লিয়াসের ভর কি হয়, এর চেয়ে প্রোটন প্লাস নিউট্রনের ভর বেশি হয়। প্রোটন প্লাস নিউট্রন এদের ভর বেশি হয়। যে একই পরমাণুতে কী বললাম, নিউক্লিয়াসের যে ভর হয় তার চেয়ে প্রোটন প্লাস নিউট্রনের ভর কী হয়, বেশি হয়। আমি এটা উল্টেও বলতে পারি যে প্রোটন ও নিউট্রনের ভর অপেক্ষা নিউক্লিয়াসের ভর কী হয়, সামগ্রিকভাবে কিছুটা কম হয়। মানে আমি বলতে চাইছি, ধরো দেখা যাচ্ছে নিউক্লিয়াস, আমি বললাম যে একটা পদার্থে প্রোটন আছে 14টা আর হচ্ছে নিউট্রন আছে 13টা, তাহলে কত, 27। ঠিক আছে, এটা তাহলে 14 আর 13 কত বেরোলো, 27। আমি দেখা যাচ্ছে ইউনিফাইড মাস, এটা হচ্ছে 27 ইউ বেরোলো। ভর কত বেরোলো, 27 ইউ। এবার নিউক্লিয়াসে যদি আমরা ভর দেখি তাহলে আমরা দেখব নিউক্লিয়াসের যদি পরিমাপ করে দেখা যাচ্ছে 25 ইউ। তাহলে নিশ্চয় বোঝা যাচ্ছে যে প্রোটন প্লাস নিউট্রনের ভর অপেক্ষা নিউক্লিয়াসের ভর কী হয়, বেশি হয়, এই কম হয়। ফলে এদের মধ্যে কী হয়, একটা গ্যাপ থাকে, মানে কি থাকে, পার্থক্য থাকে। পার্থক্যটা কত হয়, দেখা যাচ্ছে 27-এর মধ্যে 25 বাদ দিলে কত হয়, 2 ইউ। এইবার এইটা কি বেরোলো, হিসাব মধ্যে এটা ভর বেরোলো আমার নিশ্চয়। এইবার এই যে আমি এই দিকে যেটা করেছি, যে ভরকে কিসে পরিণত করা যেতে পারে, ভরকে শক্তিতে রূপান্তরিত করা যেতে পারে। এই যে ভরের পার্থক্য, সেই ভরের পার্থক্যটাই কিসে রূপান্তরিত করব আমরা, এই যে শক্তিতে। তাহলে আমরা এখন যে সংজ্ঞাটা দেব ভর বিচ্যুতি, বা বিচ্যুতি মানে কি, পার্থক্য। তাহলে ভরের পার্থক্য আমি কি দেখলাম, যে ভর বিচ্যুতি তাকে বলে যে কোনো পরমাণুর, আগে আমি লিখে নিই, কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের ভরের সমষ্টি অপেক্ষা নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয়। একেই বলে কি বলে, যে ভরের এই পার্থক্য, যে পার্থক্য হলো ভরের এই পার্থক্যকে ভর বিচ্যুতি বলে। তার মানে আমি ভর বিচ্যুতি সমান কি লিখতে পারি, ভর বিচ্যুতি সমান প্রোটন প্লাস নিউট্রনের ভর মাইনাস কি, কার্বন নিউক্লিয়াস, প্রোটন প্লাস নিউক্লিয়াসের ভর। ঠিক আছে, তাহলে ভর বিচ্যুতি সমান আমি বুঝতে পারলাম যে প্রোটন আর নিউট্রনের ভর অপেক্ষা কী হয়, নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয়, আর এই পার্থক্যটাকেই বলা হচ্ছে কি, ভর বিচ্যুতি। এবার আমরা একটা ইকুয়েশন সেট করব যে ভর বিচ্যুতির রাশিমালা কী হয়। তবে আমি কি বললাম, এই যে তাহলে যে ভরের পার্থক্য হলো, সেই ভরের পার্থক্যটা কী রূপে হলো, এই যে শক্তি, এই শক্তিটাকে বলা হয় কি,
বন্ধন শক্তি আমরা নিশ্চয়ই এটা বেশ ভালো মতো জানি যে একটা পরমাণুর মধ্যে প্রোটন আর নিউট্রনরা কিন্তু খুব সংঘবদ্ধভাবে সবসময় থাকে। এই একটা শক্তির দ্বারা পরস্পর নিজেদের মধ্যে যুক্ত থাকে। এই শক্তিটাকে বলা হচ্ছে কি, ওই যে বন্ধন শক্তি, এইটাকে বলা হচ্ছে সেই বন্ধন শক্তি। তাহলে আমরা ভর বিচ্যুতিটা আমরা দেখলাম, কিন্তু এখন এটার ইকুয়েশন সেট করব। আচ্ছা, দেখা যাক, আমি দেখা যাচ্ছে একটা মৌল নিলাম এক্স, যার পারমাণবিক সংখ্যা জেড আর ভর সংখ্যা কত এ। আচ্ছা, তাহলে পারমাণবিক সংখ্যাই হচ্ছে তার প্রোটন সংখ্যা, তাহলে পারমাণবিক সংখ্যা কত জেড, ভর সংখ্যা কত এ। তাহলে নিশ্চয়ই এখান থেকে বলতে পারি কি, অতএব প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা যা হয় সেটাই হয় তার প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা কত জেড, আর নিউট্রন সংখ্যা কত হবে, নিউট্রন সংখ্যা কত হবে, নিশ্চয়ই ভর সংখ্যা থেকে কি হয়, পারমাণবিক সংখ্যাকে কি করতে হয়, বিয়োগ করতে হয়, এ মাইনাস জেড। এবার আমি ধরে নিচ্ছি যে একটি প্রোটনের ভর কত ধরলাম, এমপি, আর একটি নিউট্রনের ভর এমএন, একটি নিউট্রনের ভর কত এমএন। আর মেন যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের ভর ধরলাম, ভর সমান কত ধরলাম, এম, বড় হাতের এম। এবার ভালো করে দেখবে একটি প্রোটনের ভর কত এমপি। এবার আমি দেখলাম এখানে প্রোটন কটা আছে, জেড, তাহলে অতএব জেড সংখ্যক প্রোটনের ভর কত, সংখ্যক প্রোটনের ভর জেড ইন্টু কত হবে এমপি। একটি নিউটনের ভর কত এমএন। এবার এখানে নিউটন কত আছে মৌলটা এ মাইনাস জেড, তাহলে এ মাইনাস জেড সংখ্যক প্রোটনের ভর কত হবে, এ মাইনাস জেড ইন্টু কত এম এন। এবার দেখো এখানে আমার লেখায় আছে ভর বিচ্যুতি সমান কি হয়, প্রোটন প্লাস নিউটনের ভর মাইনাস কি নিউক্লিয়াসের ভর। তার মানে কত হবে, প্রোটনের ভর কত জেড এমপি প্লাস নিউটনের ভর কত এ মাইনাস জেড ইন্টু কত এম এন। তার মধ্যে বিয়োগ যাবে কত নিউক্লিয়াসের ভর, আমি নিউক্লিয়াসের ভর কত ধরেছি। তাহলে এইটাই হচ্ছে কি ভর বিচ্যুতির রাশিমালা। এবার আমরা কি জানি, ই সমান কি জানি, এম গুণ সি স্কোয়ার। এমটা কি ভর বিচ্যুতি, তাহলে নিশ্চয় যদি যেটা শক্তি রূপে আমরা পাই, তাহলে এইখানে নিশ্চয় এটা বন্ধন শক্তি। আমি বললি এই যে শক্তিটাকে আমরা কি বলছি, বন্ধন শক্তি। আর এমটা মানে কি ভর, তাহলে যেটুকু ভরের পার্থক্য হলো সেটাই আমি এখানে বসাবো। তাহলে কত হবে জেড এমপি প্লাস কি এ মাইনাস জেড এম এন মাইনাস এম, তার সাথে কি গুণ যাবে সি স্কোয়ার। এটাই তাহলে কি বন্ধন শক্তির রাশিমালা, বন্ধন শক্তির রাশিমালা। আর এইটা কি হলো ভর বিচ্যুতির রাশিমালা। তাহলে যতটুকু ভর বিচ্যুতি হলো সেটাকে আমরা কিসে নিয়ে গেলাম, সেটাকে আমরা নিয়ে গেলাম হচ্ছে বন্ধন শক্তিতে, ব্যাস আর কিছুই না। আচ্ছা, আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। আর ছোট্ট দুটো টপিক আছে, নিউক্লিয় বিভাজন। বিভাজন মানে কি, ভাঙন, মানে এক কথায় ভেঙে যাওয়া, ভেঙে যাওয়া। তো কি হয় এগুলো আমাদের ভালো করে জানতে হবে। যে নিউক্লিয় বিভাজন হচ্ছে, দেখা যাচ্ছে একটা বড় ভারী মৌলের নিউক্লিয়াস কিছু দিয়ে একটা আঘাত করলাম, সেই আঘাতকারী কণাকে বলা হয় অ্যাকচুয়ালি নিউট্রন কণা। কিছু একটা দিয়ে আঘাত করলাম, তাহলে কি হয় সেটা ভেঙে যায়, দুটো টুকরো হয়ে যায়, এবং তার সাথে কি হয় প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। হ্যাঁ, আমরা দেখছি উদাহরণের সাহায্যে পরে যে শক্তি নির্গত হয়, এই ঘটনাটাকেই বলা হয় কি নিউক্লিয় বিভাজন। তাহলে নিউক্লিয় বিভাজনের সংজ্ঞা কি বলতে পারি, যে ভারী, এটা কি অবশ্যই ভারী মৌলের নিউক্লিয়াস। ভারী মৌলের নিউক্লিয়াস কি হয়, কারোর দ্বারা ভেঙে গিয়ে কি হয় খণ্ড তৈরি করে। খণ্ড কটা খণ্ড, দুটি খণ্ড। তাহলে যে নিউক্লিয় প্রক্রিয়া, আমি নিউক্লিয় বিভাজন বলেছি কিন্তু অন্য বিভাজন না। তার মানে কি সবসময় আমরা এখন পদার্থের কথা বলবো, যে অপেক্ষাকৃত ভারী মৌলের নিউক্লিয়াস
দুটি খণ্ডে বিভক্ত হয়ে যায়, সমান খণ্ডে, এবং তার সাথে কি হয়, শক্তি, প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, সেটাকে আমরা বলা হয় কি নিউক্লিয় বিভাজন। যেমন একটা উদাহরণ দিয়ে দেখা যায় 92U235 প্লাস 0N1, আমি বলেছিলাম নিউটন সংখ্যা দিয়ে আঘাত করে। তো এখান থেকে কি সৃষ্টি হয়, বেরিয়াম 56141 প্লাস ক্রিপ্টন কেআর। এটা মুখস্থ ছাড়া উপায় নেই বিক্রিয়াটা। এই যে আমি বলেছিলাম না দুটো খণ্ড তৈরি হয়, তাহলে এটা একটা খণ্ড আর তার সাথে কি আর একটা খণ্ড তৈরি হলো, আর তার সাথে কি হয়, 3টি নিউট্রন সৃষ্টি হয়, তার সাথে 3টে নিউট্রন সৃষ্টি হয়, এবং কি হয় তার সাথে হিউজ পরিমাণ একটা কি হয়, শক্তি সৃষ্টি হয়, হিউজ পরিমাণ। তো এই শক্তিটা মোটামুটি আমরা যেটা বলি 206 MeV। ঠিক আছে, এই শক্তিটাও প্রায় মনে রাখতে হবে। তো কি হলো, এই 3টে নিউট্রন উৎপন্ন হলো। আবার কি হয়, এগুলো কিন্তু হালকা নিউট্রন, মানে নিউট্রন হালকা, কিন্তু এদের গতি প্রচণ্ড, ফলে কি হয় এরা আবার ধাক্কা মারে, আবার এরকমভাবে সৃষ্টি হয়। আবার কি হয়, ঘটনা হচ্ছে আমি যেটা বলছি যে দেখা যাচ্ছে একটা নিউট্রন এসে ইউরেনিয়ামকে আঘাত করলো, একটা নিউট্রন এসে আঘাত করলো, দিয়ে কি হলো, দুটো খণ্ড তৈরি হলো, এবং তার সাথে কি দেখা গেল, কটা নিউট্রন সৃষ্টি হলো, 3খানা। আমি দেখালাম কি বিক্রিয়াটা 3খানা, তাহলে 0N1 0N1 0N1। এরা আবার কি করবে, এরাও সামনে একটা ইউরেনিয়াম খণ্ড পাবে, এও একটা ইউরেনিয়াম খণ্ড পাবে, এও একটা কি পাবে, ইউরেনিয়াম খণ্ড পাবে। তো এরা আবার কি করবে, ইউরেনিয়াম খণ্ডকে নিশ্চয় দুটো খণ্ডে বিভক্ত করবে, তার সাথে এ কি করবে, 3টে নিউট্রন সৃষ্টি করবে। এর আবার এ কী করবে, এও 3খানা নিউট্রন সৃষ্টি করবে, আবার এও কি করবে, 3খানা নিউট্রন সৃষ্টি করবে। আবার এরা যারা কি হবে, এরা আবার ইউরেনিয়াম খণ্ড, প্রত্যেকে এক একটা ইউরেনিয়াম খণ্ডকে কি করবে, এইভাবে একটা বিক্রিয়া মনে হচ্ছে না শৃঙ্খল আকারে ঘটে যাচ্ছে। এই বিক্রিয়াকে বলা হয় কি শৃঙ্খল বিক্রিয়া। ওই জন্য আমরা বলতে পারি কি নিউক্লিয় বিভাজন বিক্রিয়া এক প্রকার শৃঙ্খল বিক্রিয়া। কথাটার মানে কি, যে এই বিক্রিয়ায় বেশ আমরা দেখতে পাই যে একটা নিউট্রন কণা দ্বারা যদি ভারী একটা খণ্ডকে আঘাত করা যায়, তাহলে দুটো খণ্ডে বিভক্ত হচ্ছে, এবং তার সাথে কি হয়, 3টে নিউট্রন উৎপন্ন হয়। সেই নিউট্রন কি করে, আবার বিভাজনের সক্ষম হয়, এবং আবার কি করে, বড় খণ্ডটাকে ভেঙে দুটো খণ্ডে বিভক্ত করে, এবং তার সাথে আবার কি হয়, নতুন 3টে করে নিউট্রন সৃষ্টি করে। এই বিক্রিয়াটাকে আমরা বলবো কি শৃঙ্খল বিক্রিয়া। তো নিউক্লিয় বিভাজনের একটা বিশেষ কায়দা আছে, যে নিউক্লিয় বিভাজনের ওপর ভর করেই পরমাণু বোমা সৃষ্টি হয়। আমরা যে সমস্ত দেশে বিদেশে পরমাণু বোমার নাম শুনি, এইটাই হচ্ছে পরমাণু বোমা সৃষ্টি হয়। আর একটা আছে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন, এইটা কি, সংযোজন মানে কি যুক্ত হওয়া। আচ্ছা, কেউ বলতে পারবে আশা করি যে যুক্ত কি ভারী কিছু যুক্ত হতে পারে না হালকা কিছু যুক্ত হতে পারে, নিশ্চয় সবাই আর যদি আমি বিভাজনে প্রশ্নটা করতাম, ভারী কেউ ভেঙে যেতে পারে না হালকা কেউ ভেঙে যেতে পারে, অবশ্যই তো বলতে যে ভারীরা ভেঙে যেতে পারে। আর সংযোজন তার মানে কি হবে, অপেক্ষাকৃত হালকা মৌলের নিউক্লিয়াস কি হবে, পরস্পরের মধ্যে কি হবে, যুক্ত হবে। অপেক্ষাকৃত হালকা মৌলের নিউক্লিয়াস পরস্পরের মধ্যে কি হবে, যুক্ত হবে। এবার যুক্ত হলে যে শুধু যুক্ত হয়ে যাবে তা না, তার সাথে কি হয়, প্রচুর পরিমাণে আমরা যা ভাববো তার চেয়েও বেশি পরিমাণে শক্তি নির্গত হয়, প্রচুর পরিমাণে। আচ্ছা, আমরা নিউক্লিয় বিভাজনে আর একটা কথা বলি, আমরা নিশ্চয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা ফ্যাটম্যান আর এই লিটল বয় নামে দুটো, ফ্যাটম্যান আর লিটল বয়, এই দুটো পারমাণবিক বোমার কথা বলেছিলাম। এইখানেই কিন্তু সেই নিউক্লিয় বিভাজন ঘটেছিল। এগুলো এক একটা কি পারমাণবিক বোমা। ঠিক আছে, আচ্ছা আমি আবার নিউক্লিয় সংযোজনে ঢুকে যাই। যেমন একটা উদাহরণ দিয়ে আমি বলতে পারি, দেখা যাচ্ছে একটা হালকা মৌলের নিউক্লিয়াস কি 1H2 ডয়টেরিয়াম 1H2। তো তারা কি হয়, নিজেদের মধ্যে দেখা যাচ্ছে যুক্ত হলো কি হিলিয়াম তৈরি হলো 2He3 সরি। আর তার সাথে কি হয়, এখানেও কি হয়, একটা নিউট্রন কণিকা সৃষ্টি হয়, আর তার সাথে কি বললাম, প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। সেটাকে আমরা কি বলি,
সেটাকে আমরা নিউক্লিয় সংযোজন বলি। এই যে আমি কি বলেছিলাম, অপেক্ষাকৃত হালকা মৌলের নিউক্লিয়াস পরস্পর যুক্ত হবে, এই যে নিজেদের মধ্যে যুক্ত হয়েছে, এটা উদাহরণ। অ্যাকচুয়ালি এটা নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার কি উদাহরণ, যে দুটো হালকা মৌলের নিউক্লিয়াস পরস্পর যুক্ত হলো এবং তার সাথে কি একটা মৌলের নিউক্লিয়াস সৃষ্টি হলো এবং তার সাথে নিউটন এবং কি প্রচুর পরিমাণে কি হলো, শক্তি নির্গত হলো। এটাকেই বলা হচ্ছে কি নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজনের মাধ্যমে এই যে আমি কার সঙ্গে যুক্তকরণ করলাম, হাইড্রোজেন, ওই জন্য আমরা হাইড্রোজেন বোমা প্রস্তুত করতে পারি। তাহলে নিউক্লিয় সংযোজনের মাধ্যমে কোন বোমা প্রস্তুত করতে পারি, হাইড্রোজেন। আর নিউক্লিয় বিভাজনের মাধ্যমে কি বোমার সৃষ্টি করতে পারি, পারমাণবিক বোমা। তো এখান থেকে যে প্রশ্নগুলো হয়, নিউক্লিয় বিভাজন কাকে বলে উদাহরণ দাও, নিউক্লিয় বিভাজন কাকে বলে উদাহরণ দাও, সংজ্ঞা উইথ উদাহরণ। শৃঙ্খল বিক্রিয়া। তারপরে নিউক্লিয় সংযোজন কাকে বলে, নিশ্চয়ই বোঝা গেল সংযোজন বিক্রিয়া কাকে বলে। আর তার সাথে নিউক্লিয় বিভাজন আর সংযোজনের পার্থক্য মাথায় রাখতে হবে। নিউক্লিয় বিভাজন কার নীতি, পারমাণবিক বোমার নীতি, পারমাণবিক বোমা। আর সংযোজন হচ্ছে কি হাইড্রোজেন বোমা। এই দুটো মাস্ট, এটাও একটা পার্থক্য হয়ে যায়, ঠিক আছে। নিউক্লিয় বিভাজন কি হয়, হালকা মৌলের ক্ষেত্রে হয়, ভারী, আর এটা কি হয় হালকা। সংযোজন কি হালকা মৌলের ক্ষেত্রে হয়। এবার নিউক্লিয় বিভাজনে যা শক্তি হয়, সংযোজনে কিন্তু বেশি পরিমাণ শক্তি নির্গত হয়। নিউক্লিয় সংযোজনে কি হয়, প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। ব্যাস এটুকুই।